সকালবেলা বেরিয়ে পড়েছি আমরা এখন বাসে বসে যাচ্ছি রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে। আজকে আমরা যাবো ফ্রিসাতে। তো এই হচ্ছে এখানকার বাস। এই গ্রিন বাটনগুলো টিপতে হয় স্টেশনে নামবো তার আগে। টিকিট অনলাইন করেছি, 10টা টিকিটের ব্রাঞ্চ কেটেছিলাম, 1.5 করে পড়েছে। ফিজিক্যাল টিকিট নিলে 1.7 পড়ে, যেখানে আমার একটু সস্তা হতো। এটা হচ্ছে স্টেশন চত্বর। এখান থেকে যে ট্রাম বেরিয়ে গেল, এখানে ট্রাম, ট্যাক্সি, বাস সব কিছু চলে। সকালবেলার ভিউ এটা। এখানে একটা হোটেল রয়েছে, কেউ থাকলে এই হোটেলটাতেও বুক করতে পারা যেতে পারে। এটা হয়তো কস্ট হতে পারে বেশি, বাট স্টিল আ বেটার অপশন। আমরা যাবো এবার ট্রেন ধরতে। Now we are about to enter to station. আমরা যখন এসেছিলাম তখন আমরা ওই সাইড দিয়ে গেছিলাম, এখন আমরা স্টেশনের দিক দিয়ে আসছি। এবারে টিকিটটা বার করব আর দেখব কীভাবে যাব। ওয়েল অ্যাহেড ইন টাইম। এই হচ্ছে কিয়স্ক, এটা হচ্ছে ট্রেন ইটালিয়ার কিয়স্ক। এখান থেকে টিকিট কাটা যায়। এই কিয়স্কে কার্ড দিয়ে বা পয়সা দিয়ে এখান থেকে যে কোনো জায়গায় টিকিট কাটা যায়। ট্রেন ইটালিয়া রান করছে যে জায়গায়, আর বিগলেতি মানে হচ্ছে টিকিট। তো এরকম প্রচুর ভেন্ডিং মেশিন রয়েছে। আর এইটা হচ্ছে ইটালো ট্রেনের, এই ট্রেনটা হচ্ছে ইটালো। এটা হচ্ছে আরেকটা ট্রেন, এটা হচ্ছে ইটালো। তো এরও ফার্স্ট ট্রেন চলে। এই যেখানে লেখা রয়েছে কোন কোন জায়গায় করা যায়, আজকের অফার দিচ্ছে কোথাও কোথাও যাওয়ার জন্য। তো এইভাবে বুক করা যায়। এটা আরেক রকমের ট্রেন। আমরা আমাদের ট্রেন ধরতে যাচ্ছি। কার একটা লোকাল ট্রেন ঢুকেছে। এখানকার লোকাল ট্রেন ঢুকেছে। এখানকার লোকাল ট্রেন ঢুকলেও কিন্তু এরকমই ভিড় হয় আমাদের ওখানের মতো। এইসব লোকাল ট্রেনের লোকজন এসছে। ওই ট্রেনটা এসছে পিসা থেকে, ওটাই করে লোক এসেছে। যে লোকজন সব সকালবেলা এসে কাজে যাচ্ছে। তো আমাদের ওখানে অনেকটা ডেলি প্যাসেঞ্জারদের মতো লোকে আসে, ফ্লোরেন্স সিটিতে এসে কাজ করে, আবার ফিরে যায়। আমরা উঠবো এই ট্রেনটাতে। এই যে আমাদের ট্রেন, এইটা আমাদের ট্রেন। 7টা 8 হাজার টাইম। আমরা এগোচ্ছি। আমরা এগিয়ে এটা খুলবো, খুলের ভেতরে ঢুকবো। এই ট্রেনের ওপরেও মনে হয় সিট আছে, তো আমরা ওপরটাতে গিয়ে বসবো, উপরে গিয়ে বসবো আজকে। ওকে, দেখি ট্রেনে ঢুকি। নাইস। এটা হচ্ছে ওপরে, তো আমরা এইখানটাই বসবো। এরও ওপরে যাওয়ার জায়গা আছে। জাস্ট ট্রেনের ভেতরটা একবার দেখিয়ে দিই। জাস্ট প্রচুর সিট, কে কোথায় বসবে বুঝতে পারলেই হলো খালি। এই ধরনের সিট, এই ধরনের সব সিট। বিশাল ট্রেন। এখানে লেখা রয়েছে কোথায় যাবে, কি যাবে, ওটাই ছাড়বে। সব ডিটেলস এখানটা রয়েছে। উইথ টেম্পারেচার। আমি একটু ট্রেনটা পরিদর্শন করছি। আমরা বসবো এই উপরটাতে। নিচের সিটগুলো নর্মাল, এখানেও বসানো যায় করার জন্য। ট্রেন ছেড়ে দিল 2 মিনিট লেটে, খুব বেশি লেট না, 2 মিনিট লেট। Good morning. Welcome on board the 4013 train. The train will arrive in Livorno Centrale at 8:56. গাড়ি কারশেড ছেড়ে যাচ্ছে। কারশেডে সব ট্রেন দাঁড়িয়ে আছে এইভাবে।
সবই আমাদের ওখানকার মতো, ডিফারেন্স একটাই খালি, এখানকার ট্রেন সব পরিষ্কার পরিচ্ছন্ন চকচকে। সো ট্রেন মোটামুটি ভালোই স্পিড নিয়েছে। ভাবছিলাম আমি এই ট্রেনে যাওয়ার সময় বাইরের ভিডিওর সিনারিগুলো রাখবো কি রাখবো না, বাট ভাবলাম যে পরে যখন আমি নিজেও এই ভিডিওটা দেখব তখন এই বাইরের জানলা দিয়ে সিনারিগুলো দেখলে নিজেরই মনটা খুব উৎসাহিত হয়ে যাবে, প্রফুল্ল হয়ে যাবে। তো এই যে এরিয়াটা, এটাকে বলে তাসকান এরিয়া। এই অঞ্চলটাতে না বেসিক্যালি বিভিন্ন রকম পাহাড় আছে দূরের দিকে, সামনে প্রচুর আঙুরের ক্ষেত থাকে। এই সময় আঙুর পাওয়া যায় না, বাট পরে সিজনে এলে এখানে আঙুর প্রচুর পাওয়া যাবে দেখতে। আর এই যে সুন্দর সুন্দর গ্রামগুলো, এগুলো নাকি খুব বিশ্ববিখ্যাত। আর এই সৌন্দর্যটা তো আমরা রেলপথ দিয়ে যখন এখন যাচ্ছি, যেতে যেতে খুব ভালোভাবেই উপভোগ করছি। ফ্লোরেন্স, সিয়েনা, লুকা, পিসা, ভোল্টারা, এরকম বেশ কিছু শহর আছে যেগুলো এই তাসকান রিজনের মধ্যে পড়ে। এখানের এই শহরগুলো ট্রেনের থ্রুতে যুক্ত আছে পুরো। এখানে বাসেও যাওয়া যেতে পারে, আমি ঠিক জানি না, বাট ট্রেন দিয়ে কানেক্টিভিটি তো ভালো রকম আছে। এই সমস্ত রিজনাল ট্রেন আছে, আবার কিছু স্লো ট্রেনও দেখেছি এখানে যাতায়াত করে। এখানে চারিদিক পুরো গ্রিন, আর এই যে মনোরম যে ট্রেনের রুটটা পাহাড় উপত্যকার ধারে ধারে চলছে, জানালা দিয়ে যে আমরা এই সুন্দর চাষের জমি দেখতে পাচ্ছি, মাঝে মাঝে ছোট ছোট শহর টাইপসের বা উন্নত গ্রাম বলা যেতে পারে, যেখানে গাড়ির পার্কিংগুলো দেখতে পাচ্ছি, এগুলো দেখতে না খুবই সুন্দর লাগছে। মানে আমাদের ওখানে যেরকম গ্রাম বাংলার উপর দিয়ে যখন ট্রেনগুলো যায় দেখতে খুব সুন্দর লাগে, এখানেও সে সুন্দর লাগছে। কিন্তু এখানে কি হচ্ছে, এখানে আমরা কিছু আধুনিকতার ছোঁয়া পাচ্ছি এই গ্রামের মধ্যে, যেটা কিনা আমাদের গ্রামগুলো যখন ট্রেন দিয়ে দেখি অতটা আধুনিক নয়, এখানে অনেকটাই আধুনিকতার ছোঁয়া পাচ্ছি। মানুষ যে এখানে গ্রামে চাষবাস করলে বা থাকলেও তারা যে একটা উন্নত জীবনযাপন করে, সেটা কিন্তু আমরা ভালোভাবেই দেখতে পাচ্ছি। এই রুটে বেশ কিছু প্যানোরামিক ট্রেনও চলে, যেটা আমি শুনলাম। তো সেই প্যানোরামিক ট্রেনে গেলে কিন্তু এই সিনারিগুলো আরও খুব সুন্দরভাবে দেখা যাবে। তো এই ট্রেনের নেটওয়ার্কটাই সাধারণত লোকে ব্যবহার করে। এখানে অ্যাকচুয়ালি কী হয়, ফ্লোরেন্সে বড় শহর হওয়ার জন্য কাজের অপরচুনিটি ওখানে বেশি। লোকজন কী করে, এই সমস্ত জায়গায় থাকে, যেরকম ট্রেনের শুরুতে আমি বলছিলাম, এই সমস্ত গ্রামেগঞ্জে থাকে এবং এখান থেকে এনারা ডেলি প্যাসেঞ্জারি করেন এই ট্রেনে করে। ট্রেনের কানেক্টিভিটি খুব ভালো, প্রত্যেক 1 ঘন্টা ছাড়া ছাড়া ফ্লোরেন্সের জন্য ট্রেন আছে। তো আমরা যে সবাই জানি, আমরা আজকে যাচ্ছি পিসাতে। পিসায় এখানে অনেকগুলো দেখার জায়গা রয়েছে, মানে অনেকগুলো কি বলবো, অনেকগুলো মনুমেন্ট রয়েছে এখানে। একটা পার্টিকুলার পিসা স্কোয়ার বলে ওটাকে, ওখানে সব কিছু রয়েছে। তো এই জায়গাটার কাজ শুরু হয় 1173 সালে। নরম মাটির কারণে না এই টাওয়ারটা নির্মাণকালের শুরুতেই বেঁকানো ছিল। নেমে পড়েছি ফাইনালি আমাদের এই ট্রেন। এসে গেছি, এবারে বাইরে বেরোবো, বাস ধরে পিসা যাবো। স্টেশন থেকে উঠে এখানে এই বাসে উঠে উঠলাম, পিসা যাচ্ছি। এবার বাস থেকে নেমে গেলাম, এই ভেতরে ঢুকবো। এই স্কোয়ারই সব কিছু রয়েছে। ওহ ইয়েস, ফাইনালি ইতিহাসের সেই জায়গায় আমরা পদার্পণ করলাম। এইখানেই পরপর পরপর সব রয়েছে। হ্যাঁ, এখানে একটা টিকিট আছে আমাদের। এটা ধর না, এটাও ঢুকিয়ে দেয়।
রেডি হয়ে গেছে। এইটা যেটা, হ্যাঁ হ্যাঁ, এইটা যেটা দেখলাম, এটার ভিতরে এবার আমরা ঢুকবো, এই গেট দিয়ে ঢুকবো। We are trying to enter to the baptistry. আমার ভুল হয়, বললাম পুতুল আমার ভুল হয় কখনো? So we are inside the baptistry. কাজ চলছে এখানে। করছি এবার, এইবারে আমরা যাব, এটাতে এন্ট্রি নেব। এটার বাইরের ভিউ বলতে এটা রয়েছে এই ধরনের। এটা নাম হচ্ছে ক্যাম্পো সান্তো। এটার নাম ক্যাম্পো সান্তো। যাতে টিকিট চেক করো, এটার ভেতরে ঢুক।
ফাইনালি আমরা এখন ক্যাথিড্রালের জন্য যাচ্ছি। লিনিং টাওয়ার অফ পিসা। এর উপরে আমরা উঠবো। Il giorno domingo di che sta tutto bene, io mi dico voi. অনেক জায়গায় বুকশপ আছে, অন্য জায়গায় যাবে, এখানে টাইম ডিসকাউন্ট আছে। Mas a luz tá boa lá. Então, aqui ó. তো এখন আমাদের সময় হয়ে গেছে, আমাদের 11টার সময়ে এখানকার অ্যাডভান্স আমাদের এই টাওয়ারের উপরে যাওয়ার টিকিট কাটা ছিল। এই যে লিনিং টাওয়ার অফ পিসা যেটাকে বলা হচ্ছে, এটা আসলে একটা গির্জার আওয়াজ শোনার জন্য এই টাওয়ারটা তৈরি হয়েছিল, কাইন্ড অফ বেল টাওয়ার এটা। তো আমার তো কিছুদিন আগে পায়ের অপারেশন হয়েছিল, সেই জন্য আমি ওপরে উঠতে পারবো না, কারণ এখানে প্রায় 294খানা সিঁড়ি আছে, যেটা কিনা কোনো লিফট নেই, পুরো হেঁটে উঠতে হবে। সিঁড়িগুলো মোটামুটি খাড়া আছে, রাউন্ড রাউন্ড করে ওঠা, কিন্তু মোটামুটি খাড়াই রয়েছে, পুরনো দিনের তো। তো আমি ওই জন্য উঠছি না, আমার ওয়াইফ আর মেয়ে যাচ্ছে। তো সেই দৃশ্যটা এবং ওপর থেকে কেমন লাগে পুরোটাই কিন্তু আমরা ক্যামেরা বন্দি করে রাখছি আপনাদের সবার জন্য, প্লাস আমরাও যাতে ভবিষ্যতে যখন দেখব আমাদের মেমোরিগুলো রিফ্রেশ করতে পারি। এই পিসা টাওয়ারটা কিন্তু নির্মাণ শুরু হয়েছিল 1173 সালে এবং এটার নির্মাণ শেষ হয় 1372 সালে। তো মোটামুটি 199 বছর লেগেছিল। এর একটা মেন রিজন ছিল এই সময়ের মধ্যে বেশ অনেকবার যুদ্ধ এবং আরও বিভিন্ন রকম ন্যাচারাল ক্যালামিটি টাইপসের জিনিস হয়েছিল। তার জন্য কিন্তু বেশ কিছু সময়, বেশ কয়েক বছর এটার নির্মাণ কার্য বন্ধ ছিল, সেই জন্যই প্রায় 199 বছর লেগেছে। এটার উচ্চতা প্রায় 56-57 মিটার, আর ওপরে যাওয়ার জন্য এখানে একটাই রাস্তা আছে, এই সিঁড়ি দিয়েই উঠতে হবে এবং এই সিঁড়ি দিয়েই নামতে হবে, আর কোনো দ্বিতীয় রাস্তা নেই। এই পিসা টাওয়ারটা কিন্তু মূলত ইঞ্জিনিয়ারিং মার্ভেল এখন হয়তো বলা হয়, বাট এটা অ্যাকচুয়ালি কিন্তু ইঞ্জিনিয়ারিং ব্যর্থতা। সে সময় কী ছিল, মাটি খুব দুর্বল ছিল। যখন বানায় এরা ইঞ্জিনিয়াররা মাটিটা, বা এখানে কী ধরনের গাঁথনি তলায়, মাটির তলায় হবে, সেগুলোর কিন্তু প্রপার এরা চেক করেনি এবং সেখানে এরা বানিয়ে ফেলে। এর ফলে টাওয়ারের নিচের যে মাটি ছিল সেটা ছিল কাদা মাটি, বালি আর যে সিমেন্ট বা ওই সময় যে মেটেরিয়াল ইউজ করা হতো সেটা ঠিক শক্তপোক্ত হয়নি। এটার ভারী পাথরের যে টাওয়ার, এখানে তো সব পাথর এনে করা হয়েছে, মোস্টলি যা শোনা যায় যে মিশর থেকে পাথর এনে করা হয়েছিল। তো এই সমস্ত পাথরের যে ওয়েট আছে সেগুলো নেওয়ার মতো ক্যাপাসিটি হয়নি। এটার যে ভিত বানিয়েছিল, ভিতটার গভীরতা ছিল প্রায় 3 মিটার মতো, যেটা খুব বেশি নয়। ফলে এক পাশের যে মাটি সেটা বসে যায়। এটা যখন 3 তলা মতো তৈরি হয় তখন থেকেই কিন্তু এই টাওয়ারটা ঝুঁকতে থাকে। এবার এটা নিয়ে অনেক প্রশ্ন আছে যে এটা কি ইঞ্জিনিয়ারিং ফেল না এটা ইঞ্জিনিয়ারিং মার্ভেলাস। তো যেটা দেখা যায় যে এটা হ্যাঁ আবার না, দুটোই। হ্যাঁ বলা যেতে পারে, কারণ মাটির গুণাগুণ বিচার করে তারপর প্রপারলি কতটা ওয়েট নিতে পারবে সেই হিসাবে জিনিসটা তৈরি করা উচিত ছিল। আবার এটা ইঞ্জিনিয়ারিং মার্ভেল কেন, তার কারণ হচ্ছে 3 তলা তলার পরেও ব্যাঁকা পাওয়ার পরেও, টাওয়ারটা হেলে পড়ার পরেও কিন্তু এটা শেষ অবধি বানানো হয় এবং তখনই ইঞ্জিনিয়ারিং
প্রকৌশল দেখানো হয় এবং এমনভাবে তৈরি করা হয় যে নির্মাণের শেষ অংশ এক পাশ একটু উঁচু করে বানানো হয়েছিল যাতে ভারসাম্যটা ঠিক থাকে। 1990-এর দশকে প্রকৌশলীরা কি করে, এক পাশের নিচ থেকে অল্প পরিমাণ মাটি সরায়, তারপরে স্টিলের কেবল দিয়ে টাওয়ারটাকে সাময়িকভাবে ধরে রাখে স্থিরভাবে, তারপরে ভারী সিসার ব্লক ব্যবহার করে ভারসাম্য ঠিক করা হয়। এর ফলে টাওয়ারটা হেলে থাকা কিছুটা কমে, আগে অনেক বেশি হেলে গেছে, তার থেকে কিছুটা কমে, কিন্তু এখন এটা নিরাপদ। এই টাওয়ারটা বর্তমানে প্রায় 4 ডিগ্রি কোণে হেলে রয়েছে। এটা কিন্তু আগে প্রায় 5.5 ডিগ্রি কোণের মতো হেলেছিল। তো এটা ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের একটা অংশ। এখানে প্রতি বছর কিন্তু প্রায় কয়েক লক্ষ পর্যটক আসে। সবথেকে জনপ্রিয় পর্যটকদের কাছে যেটা সবথেকে জনপ্রিয় সেটা হচ্ছে এই হেলানো মিনারের সামনে এরকম হাত দিয়ে ঠেলে ছবি তোলার মতো। তো এটার বেসিক জিনিস হচ্ছে এটা কিন্তু ইচ্ছাকৃতভাবে হেলানো হিসাবে বা লিনিং টাওয়ার হিসাবে তৈরি করা হয়নি। এটা ইঞ্জিনিয়ারিং ফেলের জন্য লিনিং টাওয়ার হিসাবে তৈরি হয়ে যায়, কিন্তু আবার ইঞ্জিনিয়ারিংয়ের গুণাগুণের জন্য বা ইঞ্জিনিয়ারিং মার্ভেলের জন্য এটা কিন্তু আবার ওরকমভাবে বেঁকিয়েই রাখা হয় এবং এটা কিন্তু সুরক্ষিতভাবে থাকে, যাতে আজকের দিনে পর্যটকরা সবাই ওপরে উঠছে, আমাদের সবাই এরা উঠেছে, খুব ভালো করে ওপর থেকে দেখেছে। ওপর থেকে পুরো পিসা শহরটা খুব সুন্দর করে দেখা যায়। পুরো স্কোয়ারটা তো দেখা যায়ই, পিসা শহরটাও খুব সুন্দরভাবে দেখা যায়। ওরা উপর থেকে আমাকে টাটা করছিল, মাঝখানে আমি সেটাও নিচে বসে ক্যাপচার করেছি। তো বোঝা যাচ্ছে তাহলে কতটা দূরত্বে রয়েছে আর কি। সো ফাইনালি দেখা হয়ে যায় এবং নিচে নেমে আসে এরা। এরপর আমরা বাকি জায়গাগুলো আবার ঘুরতে বেরোবো। হ্যাঁ, এটা হচ্ছে ক্যাথলিক, শুরুতেই যেটা দেখেছিলাম। হ্যাঁ, ক্যাথলিকটা শুরুতেই দেখেছিলাম। আমরা এবারে ক্যাথলিকে এন্ট্রি করছি। Right here, Mitch, Sacred Heart. Não só compreender, entrar nela, ter sensações, empatia com as figuras. Então, se enorme. জ্বালিয়ে এটা হচ্ছে ক্যাথিড্রালটা। এইটা জাস্ট দেখে আমরা বেরোলাম। 12টার ঘন্টা পড়ছে এখন, 12টার ঘন্টা পড়ছে।
এবার আমরা যাবো মিউজিয়াম। এটা হচ্ছে মিউজিয়াম, এই বিল্ডিংয়ে যাবো। বিল্ডিংটায় এখানে মিউজিয়ামে যাব। তার আগে এখান থেকে একটু পিসা টাওয়ারটা দেখে নিই। এখান থেকে পুরো বোঝা যাচ্ছে ভালোভাবে বেরিয়ে যাচ্ছে। C'è il gioco, io dico, non è che posso sapere la faccia del gioco. Yeah, don't just walk out and over here, so তো বেসিক্যালি এগুলো এরকম পর 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 সবই এক চত্বরের মধ্যেই সব কিছু আছে। এখানেই 5-6টা জিনিস দেখা। এই ঘরটায় গ্রিন এলে এটা 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 Get into the museum. দেওয়ালের মধ্যে ছবি আঁকা। মিউজিয়ামের রূপ দিয়েছে। দেখি পুরো স্যার। এরপরে নেমে এসে বেশ কিছু আর্ট খালি আছে, পেন্টিং আছে, ওয়াল পেন্টিং আছে আর বিভিন্ন রকম পেন্টিং। তো এখানটা তো বোর করবে না, তো তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। এখান থেকে আরামসে বেরিয়ে যাওয়া যাবে। ফাইনাল যেতে যেতে লাস্ট আর একবার ভিডিও করে নিই, এবার বেরিয়ে যাব। পিসা টাওয়ারের পাশে এইখানটা হচ্ছে একটা মিউজিয়াম। ফাইনাল এটাই ঢুকবো এখন। আর মিউজিয়ামের সুলতি দরজা।
500 এরকম দেখতে। তো আমরা OnePlus বাসটা ধরলাম। এখান থেকে যাওয়ার পিসার টাওয়ার যাওয়ার সময়ও স্টেশন থেকে OnePlus ধরে গেছি, ফিরবার সময়ও আমরা OnePlus ধরে এলাম। মিনিট 10-15 সময় নেয়। টিকিট ফেয়ার 1.70। এইগুলো স্টেশন থেকেও কিনতে পাওয়া যায়, অনলাইনেও কিনতে পাওয়া যায়, বা যে কোনো তাবাচি দোকান, তাবাচি মানে তামাকের দোকান, সেখান থেকেও পাওয়া যায়। স্টেশন আমরা ভেতরে ঢুকবো। এটাই কিছু ইম্পর্ট্যান্ট ইনফরমেশন। আমরা টিকিট এগুলো অ্যাডভান্সে কেটে রেখেছিলাম। রিজিওনাল ট্রেন এখানে হয়, এগুলো একরকম লোকাল ট্রেনের মতো। আমাদের টিকিট কাটা ছিল, ঠিক আছে। আর টিকিট যখন কাটা হয় একটা পার্টিকুলার টাইমে আমরা কেটেছিলাম। যেমন আমরা সকালবেলা 7:30, 7:28 ট্রেন ধরে এসেছিলাম, 8:30 দিকে আমরা পৌঁছাই। তারপরে পৌঁছানোর পরে ওখান থেকে একটা বাস ধরি। একটা বাস ধরে আমরা ওখান থেকে যাই হচ্ছে পিসা টাওয়ারের কাছে। 15 মিনিট মতো নেয়। বাস নাম্বার হচ্ছে OnePlus। ওই 1.70 টিকিট। স্টেশনে নেমেও টিকিট কাটা যায়, টিকিট কাউন্টার আছে, আর অ্যাপ থেকেও টিকিট কাটা যায়। আমি অ্যাপ ডিটেলসটা দিয়ে দেবো। অ্যাপ থেকে টিকিট কাটলে ওটা ভ্যালিডেট করতে হবে, অ্যাপেই ভ্যালিডেট করতে হবে। আর আদারওয়াইজ কাউন্টারে কাটলে বা ওখানে থেকে কাটলে বা তাবাচি সব থেকে কাটলে মানে হলুদ রঙের একটা মেশিন আছে, ওটা থেকে ভ্যালিডেট করতে হবে। আর কার্ড সোয়াইপ করেও ঢোকার, কার্ড সোয়াইপ করে ঢুকলে কার্ড সোয়াইপ করে আবার বেরোতেও পারে। 1.70 করে নেয় বাসের টিকিট। সো নেক্সট পয়েন্ট হচ্ছে ওখান থেকে আমরা পৌঁছলাম পিসা টাওয়ারে। পিসা টাওয়ারে 15 মিনিটে পৌঁছলাম। ওখানে বাকি যেগুলো ব্যাপিস্টি ছিল সেগুলো সব করলাম। তো 9টা থেকে আমরা চালু করলাম, 11টার মধ্যে সবগুলো আমরা করে নিলাম। ব্যাপিস্ট্রি আরও 2টো জিনিস ছিল, আর 2টো মিউজিয়াম ছিল। তারপরে 11টার সময় আমাদের পিসা টাওয়ারে এন্ট্রি ছিল। 11টার সময় আমরা পিসা টাওয়ারে সব করে উঠি, 12টার মধ্যে নেমে আসি। তো এবারে আমাদের কাছে রিটার্ন আসারই ব্যাপার, আর ওখানে কিছু সেরকম দেখার নেই। আমাদের যে ট্রেনের টিকিট কাটা ছিল সেটা কিন্তু কাটা ছিল অনেক দেরি করে, 3:30টার দিকে। তো আমরা কী করি, আমরা স্টেশনে চলে আসি। স্টেশনে আসার পরে ভেবেছিলাম স্টেশনেই বসে থাকবো, বাইরে কোথায় বসে থাকি। স্টেশনে আসার পরে ভাবলাম একবার জিজ্ঞেস করে দেখি ট্রেনটা যদি টাইমটা আগে করানো যায় কি না। তো ট্রেনটা যখন গিয়ে স্টেশনে জিজ্ঞেস করলাম, এটা হচ্ছে রিজিওনাল ট্রেন বলে, ঠিক আছে। আচ্ছা, রিজিওনাল ট্রেন স্টেশনে গিয়ে জিজ্ঞেস করতে উনি বললেন আমি আগের ট্রেন আছে, আমি কি রিশিডিউল করে দেবো। দিতে উনি রিশিডিউল করে দিলেন। তো রিশিডিউল করে দিতে কিন্তু আমার কাছে ইমেলের মধ্যে ট্রেনের ডিটেলস চলে এলো, এবং সেই ডিটেলসের সাথে আমি ওখান থেকে কিন্তু কিউআর কোডও ইমেল থেকে পেয়ে গেলাম। এবারে এটার আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, রিজিওনাল টিকিট আমি যেদিনই কাটি, যখনই কাটি, যতদিন আগেই কাটি, আমি কিন্তু আনলিমিটেড টাইম আমি টিকিটটার টাইমিং চেঞ্জ করতে পারি, ঠিক আছে। আর সেকেন্ড পয়েন্ট হচ্ছে এই টাইম চেঞ্জের সাথে সাথে এই রিজিওনাল ট্রেন কিন্তু যেহেতু 10 ইউরোর নিচে দাম, 9.50, এটা কিন্তু ক্যান্সেল করে পুরো টাকাটাই বাদ যায়। কিন্তু ওরা ওই জন্য আনলিমিটেড টাইম রিশিডিউলের অপশান দেয়। বাট আগের দিন রাত্রি 11:59 মানে ঠিক 12টার সময় গিয়ে ট্রেনের টিকিটটা অ্যাক্টিভেট হয়। তার আগে অবধি কিন্তু আমরা নিজের অ্যাপ থেকে অথবা যে অ্যাপ থেকে আমরা টিকিটটা বুক করি, হোমিও হোক বা ট্রেন অ্যাপ হোক, আমরা এটাকে কিন্তু চেঞ্জ করতে পারি, টাইমিংগুলো রিশিডিউল করতে পারি। তো আমি রিশিডিউল করেছিলাম। আমার প্রথমে 5:30টার সময় ট্রেন ছিল, পরে রিশিডিউল করে আমি 3:30 করেছি। কিন্তু 3:30টাও বেশি হয়ে গেছে। কিন্তু আগের দিন রাত্রিবেলায় ট্রেন কনফার্ম হয়ে গেছে, টিকিটটা ভ্যালিডেট হয়ে গেছে। তো এর ফলে আমি নিজে থেকে আর চেঞ্জ করতে পারবো না। তো কিন্তু যেটা আমি দেখলাম যে ওটা কাউন্টারে গিয়ে যদি বলা হয়, ওরা কিন্তু ফ্রি অফ কস্ট ট্রেনটাকে রিশিডিউল করে দিতে পারে, আগে অথবা পরে, যেরকম আপনি চাইবেন, ঠিক আছে। তো এই ইম্পর্টেন্ট ইনফরমেশনটা রিজিওনাল ট্রেন সম্পর্কে আমি কোথাও পাইনি। এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট ইনফরমেশন মনে রাখার জন্য। আজকের ফাইনাল ডেস্টিনেশন
Gallery da Accademia. Ora vi faccio vedere